কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আমি আজকে পুরোটা সময় জুড়ে থাকবো দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষে মাইক্রো ইকোনমিক্স বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছিল প্রোডাকশন অ্যান্ড বিজনেস অর্গানাইজেশন, এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস আমরা গত ক্লাসে শেষ করছি এই অধ্যায়টি। আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টির নাম হচ্ছে অ্যানালাইসিস অফ কস্ট, অর্থাৎ ব্যয় বিশ্লেষণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পুরোটা সময় জুড়ে ক্লাসে যুক্ত থাকবে। তো আর দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে, অর্থাৎ যে অধ্যায় আজকে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যানালাইসিস অফ কস্ট, অর্থাৎ ব্যয় বিশ্লেষণ। ব্যয় বিশ্লেষণে এই অধ্যায়ের শুরুতেই আমরা বলতে চাই যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা গত ক্লাসে যে অর্গানাইজেশনের যে উপাদানগুলো আমরা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো থাকে, যে চারটি উপকরণ, মূল উপকরণ, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটি উপকরণের জন্য আমাদের যে ব্যয় হয় সেই ব্যয়ের নানাবিধ দিক নিয়ে, অর্থাৎ ভূমির জন্য আমাদের খাজনা দিতে হয়, মূলধনের জন্য সুদ দিতে হয়, আমাদেরকে সংগঠনের জন্য সংগঠনকে তার পারিশ্রমিক দিতে হয়, এবং শ্রমিকের শ্রমের জন্য তাকে পারিশ্রমিক দিতে হয়। এই যে বিভিন্ন নানাবিধ ব্যয় আছে, সেই ব্যয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই ব্যয়গুলো নিয়ে আলোচনা করার কারণে এই অধ্যায়টির নাম হয়েছে ব্যয় বিশ্লেষণ। তো শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন কর্মকাণ্ডে অনেকগুলো উপকরণ আমরা ব্যবহার করি। আমি প্রথমে বলছি যে উপকরণগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি, কাঁচামাল ইত্যাদি নিয়োজিত থাকে। অর্থাৎ উৎপাদন হচ্ছে এই উপকরণগুলো সমূহের একটি অবদান, অর্থাৎ এই উপকরণগুলোর সাহায্যে আমরা একটি উৎপাদন কাজ পরিচালনা করে থাকি বা একটি উৎপাদন কার্য সংগঠিত হয়ে থাকে। কাজেই এই যে উপকরণগুলো, অর্থাৎ নিয়োজিত এইসব উপকরণ সমূহের মূল্য বাবদ আমাদের অর্থ ব্যয় করতে হবে। যেমন ভূমির জন্য খাজনা, মূলধনের জন্য সুদ, সংগঠনের মুনাফা এবং শ্রমিকের মজুরি, এছাড়াও কাঁচামালের যে ব্যয় আছে, পরিবহন ব্যয় এবং কাঁচামালের জন্য ব্যয়, কাঁচামাল ক্রয় বাবদ যে ব্যয় এবং সেটি পরিবহনের জন্য এক ধরনের ব্যয় আছে, এবং বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি নানাবিধ ব্যয় আমাদের সম্পূর্ণ করতে হয় একটি উৎপাদন কার্য পরিচালনা করতে গেলে। সুতরাং উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ সমূহের মূল্য বাবদ যে অর্থ ব্যয়, তার যে সমষ্টি, সেটি হচ্ছে উৎপাদন ব্যয়। আবার আমরা অন্যভাবে বলতে পারি, যেমন উৎপাদন কার্য শুরু থেকে পণ্যের বাজারজাতকরণ পর্যন্ত যা ব্যয় হয় তাই উৎপাদন ব্যয়। অর্থাৎ উৎপাদন ব্যয়কে আমরা একটি সূত্রের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে আর প্লাস এ প্লাস টি। অর্থাৎ এই সমীকরণটির মাধ্যমে বা এই উপেক্ষকটির মাধ্যমে আমরা উৎপাদনের যে ব্যয়গুলো হয় সেগুলো প্রকাশ করতে পারি, যেখানে সি হচ্ছে উৎপাদন ব্যয়, দ্রব্য হচ্ছে শ্রমের মজুরি, তারপরে আর হচ্ছে ভূমির খাজনা, এটা হচ্ছে ভূমির খাজনা। তারপরে আই হচ্ছে মূলধনের মুনাফা, মূলধনের সুদ, তার পরবর্তীতে আর হচ্ছে সংগঠনের মুনাফা, সংগঠনের এই
পাই হচ্ছে সংগঠকের মুনাফা, সংগঠনের মুনাফা। এ হচ্ছে বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন ব্যয়। টি হচ্ছে পরিবহন ব্যয়, পরিবহন। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি একটি ব্যয় সমীকরণ যদি আমরা উপস্থাপন করি, সি ইজ ইকুয়াল টু ডব্লিউ প্লাস আর প্লাস আই প্লাস বাই প্লাস এ প্লাস টি, যেখানে সি হচ্ছে উৎপাদন ব্যয়, ডব্লিউ হচ্ছে শ্রমের মজুরি, আর হচ্ছে ভূমির খাজনা, আই হচ্ছে মূলধনের সুদ, বাই হচ্ছে সংগঠনের মুনাফা, এ হচ্ছে বিজ্ঞাপন ব্যয়, টি হচ্ছে পরিবহন ব্যয়। এভাবে আমরা উৎপাদন ব্যয়কে প্রকাশ করতে পারি। উৎপাদন ব্যয় বনাম উৎপাদন ব্যয়টি দুই প্রকারের হয়ে থাকে বা দুই ধরনের হয়ে থাকে আমরা বলতে পারি। একটি হচ্ছে আর্থিক ব্যয়, আরেকটি হচ্ছে প্রকৃত ব্যয়। যে উৎপাদন ব্যয় যে দুই ধরনের হয়, একটা হচ্ছে আর্থিক ব্যয়, আরেকটা হচ্ছে প্রকৃত ব্যয়। আর্থিক ব্যয় এবং প্রকৃত ব্যয় কি, সেই বিষয়গুলো আমরা এখন জানব। শিক্ষার্থী বন্ধুরা, ব্যয় বিশ্লেষণের যে উৎপাদন ব্যয়টা হয়, সেই ব্যয়টা দুই ধরনের হয়। একটি হচ্ছে আর্থিক ব্যয় অর্থাৎ নমিনাল কস্ট, একটি হচ্ছে প্রকৃত ব্যয় বা রিয়েল কস্ট। এখন এই যে আর্থিক ব্যয় অর্থাৎ নমিনাল কস্ট, সেই বিষয়টা কি সেটা সম্পর্কে জানবো, এবং এই নমিনাল কস্ট বা আর্থিক ব্যয় কয় ধরনের হয় সেই বিষয়টা আমরা জানবো। তারপরে আমরা জানবো যে প্রকৃত ব্যয় বা রিয়েল কস্ট কি। আমরা প্রথমেই জানি যে নমিনাল কস্ট কি। নমিনাল কস্ট হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে, যখন কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যখন আমরা উৎপাদন করি, সেই উৎপাদনের জন্য উৎপাদনকারীকে টাকার অঙ্কে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তাকেই বলা হয় আর্থিক ব্যয় বা নমিনাল কস্ট। অর্থাৎ আমরা যখন কোনো একটি উৎপাদন কার্য পরিচালনা করতে যাই, সেই উৎপাদন কার্য নির্দিষ্ট সময়ে আমরা সেই নির্দিষ্ট উৎপাদন করতে গেলে আমাদেরকে যে পরিমাণ অর্থ ব্যয় করেছি, টাকা অঙ্কে আমরা যে পরিমাণ অর্থ ব্যয় করি, সেটি হচ্ছে নমিনাল কস্ট অর্থাৎ আর্থিক ব্যয়। বিশেষ করে উৎপাদন কার্যে আমরা নিয়মিত যে সকল ব্যবহার করি, সেই সকল মূল্যবান আমরা যে ব্যয়টা করে থাকি বা যে অর্থ তার যে সমষ্টি, সেই সমষ্টিকে বলা হয় আর্থিক ব্যয়। যেমন শ্রমিকের জন্য মজুরি, তারপরে বেতনের সুদ এবং সংগঠনের বেতন, খাজনা, কাঁচামাল কাঁচামালের পরিবহন বাবদ যে ব্যয়, এই বিষয়গুলোর জন্য আমরা নগদ আর্থিক যে টাকা এই ব্যয়িত যে অর্থ, সেটি হচ্ছে আর্থিক ব্যয় বা নমিনাল কস্ট। বা এই বিষয়গুলি নমিনাল কস্টের মধ্যে। এখন আর্থিক ব্যয় আমার দুই ধরনের। একটা হচ্ছে প্রকাশিত ব্যয় বা আরেকটা হচ্ছে অপ্রকাশিত। প্রকাশিত ব্যয়কে আবার ব্যক্ত ব্যয় বলা হয়, অপ্রকাশিত ব্যয়কে আবার অব্যক্ত ব্যয় বলা হয়। যেমন আমরা বলছি যে আর্থিক ব্যয়, এটি আবার দুই ধরনের। একটি হচ্ছে প্রকাশিত বা ব্যক্ত ব্যয়, আরেকটি হচ্ছে অপ্রকাশিত অব্যক্ত। এখন এই যে দুই ধরনের ব্যয়, সেটি হচ্ছে প্রকাশিত ব্যয় এবং হচ্ছে অপ্রকাশিত ব্যয়। এই প্রকাশিত ব্যয় এবং অপ্রকাশিত ব্যয় আমরা সম্পর্কে আলোচনা করতে চাই। উৎপাদন কাজে এমন কিছু ব্যয় আছে বা এমন কিছু উপাদান আমরা নিয়োগ করি, এমন কিছু উপাদান নিয়োগ করতে হয় যেগুলো সরাসরি বাজার থেকে আমাদেরকে অর্থের বিনিময়ে ক্রয় করতে হয় বা ক্রয় করে নিয়ে আসতে হয়। সেগুলোর জন্য আমাদেরকে যে অর্থ ব্যয় করতে হয় বা যে ব্যয়টা হয়, ওইটাই হচ্ছে প্রকাশিত ব্যয় বা ব্যক্ত ব্যয়। যেমন খাজনা, সুদ, মজুরি, কাঁচামালের দাম, এগুলো আমরা সরাসরি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি এবং সরাসরি এগুলো আর্থিক লেনদেনের মাধ্যমে আমাদের এই ব্যয় মেটাতে হয়। সেজন্য এই ব্যয়গুলোকে বলা হয় প্রকাশিত ব্যয় বা ব্যক্ত ব্যয়। অন্যদিকে অপ্রকাশিত ব্যয় বা অব্যক্ত ব্যয় হচ্ছে যে এমন কিছু উপাদান আমরা উৎপাদন কাজে নিয়োগ করি, উৎপাদন কাজে নিয়োজিত থাকে, যেগুলো ব্যয়
যেগুলো বাজার থেকে আমাদের সরাসরি অর্থ দিয়ে কিনতে হয়, যেমন শ্রমিকের মজুরি, এটি আমাদের বাজার থেকে সরাসরি অর্থ দিয়ে ক্রয় করতে হয় না, কিন্তু পরবর্তীতে সেগুলোর মূল্য বাবদ অর্থ ব্যয় করতে হয়। ওই ব্যয়গুলোকে বলা হয় অব্যক্ত ব্যয় বা অপ্রকাশিত ব্যয়। যেমন মালিকের নিজের বেতন, একজন সংগঠক বা তার নিজের যে পারিশ্রমিক, নিজে যে বেতন নেয় সেটি সরাসরি বাজার থেকে ক্রয় করতে হয়, কিন্তু মাস শেষে তাকে একটি নির্দিষ্ট সময় শেষে সে তার পরিশ্রম বাবদ বা তার পারিশ্রমিক বাবদ সে কিছু অর্থ সেখান থেকে নেয়। নিজস্ব জমিতে যখন কেউ উৎপাদন করে তখন সেই জমির জন্য তাকে খাজনা দিতে হয় না, বা সেই নিজের যে মূলধন ব্যবহার, একজন উদ্যোক্তা বা একজন উৎপাদনকারী যখন সে মূলধন বিনিয়োগ করে সেই মূলধনের জন্য সে নিজে নিজে সুদ নিয়ে থাকে না, বা কিন্তু পরবর্তী একটা সময় সে মূলধনের বাবদ একটি অর্থ সে ওখান থেকে নেয়, কিন্তু সেটা সুদ হিসেবে মূলধনের জন্য যে সুদ আমরা দিয়ে থাকি বা প্রদান করে থাকি সেই হিসেবে সে নেয় না, কিন্তু একটা সময় সে মূলধনের বাবদ একটি খরচ হয়তো সে উৎপাদন কাজ থেকে ওইখানে আয় থেকে হয়তো সে খরচটা একসময় নিয়ে নেয়, কিন্তু সেটি সরাসরি নিয়ে থাকে না, যেমনটা কাঁচামালের ক্ষেত্রে হয়, বা যেমনটা আমরা সরাসরি আমরা খাজনার জন্য যে সুদ দিই বা মজুরি কাঁচামালের যে দামটা দিই, বা ট্রান্সপোর্ট বা যোগাযোগের জন্য যে খরচটা আমরা সরাসরি বাজার থেকে কিনে আনার জন্য যেটা দিই সেটা হয়তো এখানে সরাসরিভাবে দেওয়া হয়। এই গেল আমাদের আর্থিক ব্যয় বা নমিনাল কস্ট, যেটাকে বলা হয়, যেখানে দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রকাশিত বা ব্যক্ত ব্যয়, একটা হচ্ছে অপ্রকাশিত বা অব্যক্ত ব্যয়। পরবর্তীতে আমরা যেটি দেখি সেটি হচ্ছে প্রকৃত ব্যয় বা রিয়েল কস্ট। এখন উৎপাদন কার্যে আমাদের নিয়োজিত যেসব উপকরণ সমূহ আছে সেই উপকরণ সমূহের শ্রমের পরিমাণ বা ত্যাগ তিতিক্ষার পরিমাণকে বলা হয় প্রকৃত ব্যয়। যেমন একজন শ্রমিক নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য 10 ঘন্টা পরিশ্রম করতে হয়েছে তাকে, এই 10 ঘন্টা শ্রমই হচ্ছে ওই দ্রব্যের প্রকৃত ব্যয়। একইভাবে দ্রব্য উৎপাদনের জন্য মালিক বা সংগঠন যে অনিশ্চয়তার বা ঝুঁকির মধ্যে থাকে বা মধ্যে পড়ে, সে অনিশ্চয়তা বা ঝুঁকির ফলে যে সৃষ্ট মানসিক যন্ত্রণা ও দুশ্চিন্তা, উহাকে বলা হয় প্রকৃত ব্যয় আমরা বলতে পারি। সুতরাং উৎপাদন কাজে উপাদানসমূহের যে বস্তুগত পরিমাণ ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রকৃত ব্যয়। উপরোক্ত এই ব্যয়ের যে আলোচনাগুলো আমরা করলাম এর প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে আর্থিক ব্যয় এবং যে প্রকৃত ব্যয়ের যে মূল পার্থক্য, এই মূল পার্থক্য হলো উৎপাদনের বস্তুগত পরিমাণই হচ্ছে প্রকৃত ব্যয়, আর উপাদানের যে বস্তুগত পরিমাণের আর্থিক মূল্য হচ্ছে আর্থিক ব্যয়। অর্থাৎ উপাদানের বস্তুগত পরিমাণ হচ্ছে প্রকৃত ব্যয় এবং উপাদানের বস্তুগত পরিমাণের আর্থিক মূল্য হচ্ছে আর্থিক ব্যয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব হিসাবগত ব্যয়। হিসাবগত ব্যয়টা কি এবং হিসাবগত ব্যয়ের ভিতরে কি কি অন্তর্ভুক্ত থাকে সেই বিষয়গুলো আমি উপস্থাপন করব। যে হিসাবগত ব্যয়টা কি? হিসাবগত ব্যয় যে কোনো একটি দ্রব্য যখন আমরা উৎপাদন করি বা উৎপাদন করতে গেলে আমাদের কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি ইত্যাদি বাবদ বিভিন্ন উপকরণ প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হবে। এ সমস্ত ও অন্যান্য উপকরণ ক্রয় করতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তাই হচ্ছে উৎপাদনের হিসাবগত ব্যয়। শ্রমের পারিশ্রমিক মজুরি, জমি ব্যবহারের জন্য যে খাজনা, জমির যে দাম তার যে খাজনা, এবং মূলধনের যে পারিশ্রমিক, সুদ এবং সংগঠকের পারিশ্রমিক বা পুরস্কার আমরা বলি, সেটা হচ্ছে মুনাফা। এ সমস্তই হচ্ছে হিসাবগত ব্যয়ের অন্তর্গত। এখন হিসাবগত ব্যয় আমরা বলি আবার দুই ধরনের হয়, একটি হচ্ছে প্রকাশিত বা স্পষ্ট ব্যয়, আরেকটি হচ্ছে অপ্রকাশিত বা অস্পষ্ট ব্যয়। আমরা বলে থাকি যে হিসাবগত ব্যয় দুই ধরনের হয়, প্রকাশিত বা স্পষ্ট ব্যয়, আর একটি হচ্ছে অপ্রকাশিত অস্পষ্ট। এভাবে আমরা হিসাবগত ব্যয়কে দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রকাশিত বা স্পষ্ট ব্যয়, আরেকটা হচ্ছে অপ্রকাশিত বা অস্পষ্ট ব্যয়। যে সমস্ত উপকরণ বাজার থেকে সরাসরি ক্রয় করতে হয় তাদের জন্য যে ব্যয় হয়
সেই ব্যয়কেই প্রকাশিত ব্যয় বা স্পষ্ট ব্যয় বলে থাকে। যেমন মজুরি, সুদ, খাজনা ইত্যাদি। পক্ষান্তরে এমন কিছু উপকরণ আছে যেগুলো বাজার থেকে সরাসরি ক্রয় করতে হয় না। যেমন উৎপাদকের নিজের শ্রম, তার নিজের মূলধন ইত্যাদি। এ সমস্ত উপকরণ বাজার থেকে ক্রয় করা হয় না বলে এদের যে আর্থিক ব্যয় নেই, কিন্তু ওইগুলো না থাকলে তা ক্রয় করতে হতো। উৎপাদনের এই সমস্ত নিজস্ব উপকরণের ব্যয়কেই অব্যক্ত ব্যয় বা অপ্রকাশিত ব্যয় বলে। অর্থনীতিতে এই প্রকাশিত এবং অপ্রকাশিত ব্যয়কে উৎপাদনের হিসাবগত ব্যয় বলে গণ্য করা হয়। কি বলছে যে উৎপাদনের এই যে প্রকাশিত এবং অপ্রকাশিত ব্যয়, এই ব্যয়কেই অর্থনীতিতে হিসাবগত ব্যয় বলে গণ্য করা হয়। এছাড়াও শিক্ষার্থী বন্ধুরা, স্বাভাবিক মুনাফাকেও অর্থাৎ নমিনাল যে প্রফিট, এই নমিনাল প্রফিটেও উৎপাদন হিসাবগত খরচের মধ্যে ধরা হয়। কারণ একজন সংগঠককে এটি দেওয়া না হলে সে সংগঠনের ভার আদৌ গ্রহণ করবে না। সেজন্য একজন সংগঠনকে তার সংগঠন পরিচালনা তার সেটি তাকে অবশ্যই দিতে হবে। এটিকে নর্মাল প্রফিটও বলা হয়, অর্থাৎ স্বাভাবিক মুনাফা বলা হয় সংগঠনের। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমাদের হিসাবগত। এরপরে আসবে আমাদের অর্থনৈতিক ব্যয়টা আমাদের এখন আসবে। অর্থনৈতিক ব্যয় বা ইকোনমিক কস্ট। অর্থনৈতিক ব্যয় বা ইকোনমিক কস্ট সেটি এখন আমরা জানব। যে মার্শাল সহ প্রমুখ অর্থনীতিবিদগণ মনে করেন বা অর্থনীতিবিদগণের মতে কোনো একটি দ্রব্য উৎপাদনের অর্থনৈতিক ব্যয় হল মূলধন সঞ্চয়ের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়, সংগঠনকে যে ঝুঁকি বহন করতে হয় এবং শ্রমিককে যে শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয়, তার সমষ্টিকে বলা হয় ইকোনমিক কস্ট বা অর্থনৈতিক ব্যয়। যে কোনো দ্রব্য উৎপাদনের পেছনে যে কর্মপ্রচেষ্টা, ত্যাগ ও বেদনা বিজড়িত থাকে বা বিজড়িত রয়েছে, তাই ওই দ্রব্য উৎপাদনের অর্থনৈতিক ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে একজন শ্রমিককে যখন আমরা কাজে লাগাই, একজন শ্রমিককে কাজ করতে গিয়ে যে ক্লান্তি ভোগ করতে হয় এবং মূলধন সৃষ্টি করতে গিয়ে মূলধনের মালিককে যে ভোগ থেকে বিরত থাকতে হয়, তার যে বেদনা বা ভোগ থেকে বিরত থাকার জন্য যে বেদনা সহ্য করতে হয়, সেগুলি হচ্ছে অর্থনৈতিক ব্যয়। মার্শালের মতে, অর্থনীতিবিদ মার্শালের মতে, অধ্যাপক মার্শাল বলেন বা ওনার মতে আমরা যদি বলি যে ভূমির জন্য কোনো ব্যয় নেই, কারণ এটি হচ্ছে প্রকৃতির দান। ভূমির জন্য কোনো শ্রমের প্রয়োজন হয় না। সুতরাং কোনো দ্রব্য বা কোনো দ্রব্যের উৎপাদনে আমরা বলতে পারি বিভিন্ন যে উপকরণগুলো ব্যবহার করা হয়, সেই উপকরণগুলোর কথা বলতেছে যে কোনো দ্রব্যের উৎপাদনে ভূমি ছাড়া অন্য তিনটি উপাদানকে যে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়, তার সমষ্টি হলো অর্থনৈতিক ব্যয়। অর্থাৎ মার্শাল সহ প্রমুখ অর্থনীতিবিদরা মনে করেন যে যেহেতু ভূমি হচ্ছে প্রকৃতির দান, তাই এর কোনো উৎপাদন খরচ নেই, এর জন্য কোনো খরচ গ্রহণ করতে হয় না। তাই অন্য যে তিনটি উপাদান আছে, সেই উপাদানের জন্য বা সেই উপাদানের যে ত্যাগ স্বীকার করে, সেই উপাদানের জন্য তিনটি উপাদানের যে পরিশ্রম বা ত্যাগ স্বীকার করা হয়, সেই ত্যাগ স্বীকারের যে সমষ্টি, সেই সমষ্টিকে বলা হয় অর্থনৈতিক ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আলোচনার এই পর্যায়ে তোমাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ব্যবসায় হিসাব, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টিং। আমরা অর্থনীতির বিভিন্ন হিসাবগত দিক নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করলাম নমিনাল কস্ট, আলোচনা করলাম আমরা রিয়াল কস্ট, তারপর আলোচনা করলাম আমরা হিসাবগত ব্যয় অর্থাৎ অ্যাকাউন্টস কস্ট, অ্যাকাউন্টিং যে কস্ট, সেখানে আমরা দুই ধরনের হিসাব আলোচনা করছি। একটা হচ্ছে ব্যক্ত, আরেকটি হচ্ছে অব্যক্ত, অর্থাৎ প্রকাশিত এবং অপ্রকাশিত, স্পষ্ট এবং অস্পষ্ট। তারপরে আমরা অর্থনৈতিক ব্যয় আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা আলোচনা করব ব্যবসায়িক হিসাব অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টিং।
অনেক ধরনের ব্যয় আছে যেগুলোর ক্ষেত্রে ব্যবসায়িক হিসাব বা অর্থনীতিতে ব্যয়ের ধারণা প্রায় একই ধরনের, কিন্তু ব্যবসায়ের খরচের হিসাব এবং অর্থনীতিতে খরচের হিসাবের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা আলোচনার অর্থনীতিতে বলবো যে অর্থনীতিতে ব্যয়ের যে ধারণা, সেই ধারণার সাথে ব্যবসা বাণিজ্যের যে ব্যয়ের ধারণা, তার মধ্যে কিছুটা পার্থক্য চিহ্নিত করতে পারব। যেমন আমরা যখন ফাস্টফুড উৎপাদন ও বিক্রয়কারী একটি ছোট কোম্পানি যেমন বনফুল এবং বনফুল অ্যান্ড কোম, তার উদাহরণ আমরা দিতে পারি, যারা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও মিষ্টান্ন উৎপন্ন ও বিক্রয় করে সাধারণ মানুষের কাছে। উক্ত প্রতিষ্ঠান বা উক্ত বনফুল কোম্পানির মুনাফা অর্জন করছে কিনা তার জন্য আমরা প্রথমে উক্ত কোম্পানির যে আয় বিবরণী অথবা লাভ ক্ষতির যে বিবরণী তা পর্যালোচনা করলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে তারা কি ধরনের লভ্যাংশ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, অনেকভাবে আমরা বুঝতে পারি বা বোঝা যায় যে ব্যবসায়িক মুনাফা প্রায় অর্থনৈতিক মুনাফার মতো। আবার উল্লেখ করা যায় যে মোট বিক্রয় মূল্য থেকে ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় উহাই মুনাফা। অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালনকারী লাভ ক্ষতি ছাড়াও ব্যবসায়িক হিসাবের ক্ষেত্রে আরো অনেক কিছু ভাবা হয়। ব্যবসা হিসাবে বিশেষ করে দেনা পাওনার হিসাব, দেনা পাওনার যে হিসাব আছে, যে ব্যালেন্স শিট, তাকে অন্তর্ভুক্ত করা হয়, যা মূলত একটি নির্দিষ্ট তারিখে কোম্পানির যে আর্থিক অবস্থা সেটারই চিত্র তুলে ধরে। ব্যালেন্স শিটের একদিকে যেমন আমরা থাকে কোম্পানির সম্পদের হিসাব, অন্যদিকে দুটি বিষয় থাকে, যথা কোম্পানির সকল দায় অর্থাৎ লাইবিলিটিস এবং নিট মূল্য বা দর, যেটাকে মোট সম্পদ মাইনাস মোট দায় ইজ ইকুয়াল টু নিট মূল্য বলা হয়। আমরা ব্যালেন্স শিটের যে একটি অভেদ প্রতিষ্ঠা করা যায় সেটি আমরা বলতে পারি যে মোট সম্পদ ইজ ইকুয়াল টু মোট দায় প্লাস নিট মূল্য, অর্থাৎ টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু টোটাল লাইবিলিটিস প্লাস নিট ওয়ার্থ। আমরা অন্যভাবে দেখাতে পারি বা অন্যভাবে দেখা যায় নিট মূল্য ইজ ইকুয়াল টু সম্পদ মাইনাস দায়, অর্থাৎ নিট ওয়ার্থ ইজ ইকুয়াল টু অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। অর্থাৎ সম্পদ থেকে যখন আমরা দায়কে বাদ দেব তখন আমরা নিট মূল্য পাবো, আর এখানে আমরা বলছি যে মোট সম্পদ ইজ ইকুয়াল টু মোট দায় প্লাস নিট মূল্য। এভাবে আমরা ব্যালেন্স শিটে একটি অভেদ দাঁড় করাইতে পারি। তারপরে বলতে পারি যে আয়ের বিবরণীতে একটি নির্দিষ্ট বৎসরের শেষে কিংবা হিসাবের মেয়াদ শেষে বিক্রয়, ব্যয় এবং আয় প্রবাহ দেখানো হয়। একটি বিশেষ অর্থ বছরে বা বিশেষ বৎসরে ফার্মটির নিকট কি পরিমাণ অর্থ আছে এবং ফার্মটির কাছ থেকে কি পরিমাণ অর্থ বের হয়ে যায় তা পরিমাপ করা হয় আয় বিবরণী দ্বারা। ব্যালেন্স শিট দ্বারা একটি সার্বিক আর্থিক চিত্র দেখানো হয়। ব্যালেন্স শিটের প্রধান উপাদান হচ্ছে সম্পদ, দায় এবং নিট মূল্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যালেন্স শিটে এই উপাদানগুলো পাই। এইভাবে আমরা যে ব্যবসায়িক হিসাব অর্থাৎ আমাদের যে কস্ট অফ অ্যাকাউন্টিং বা বিজনেস অ্যাকাউন্টিং, সেই বিষয়টা আমরা এখানে দেখাতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অপরচুনিটি কস্ট অর্থাৎ সুযোগ ব্যয়। আমরা অর্থনীতির আলোচনার ক্ষেত্রে আমরা জানি, অর্থাৎ তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরাও জানো যে অপরচুনিটি কস্ট অর্থাৎ সুযোগ ব্যয় হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে কোনো একটি দুটি দ্রব্যের মধ্যে যখন আমি একটি দ্রব্য উৎপাদন
বাড়ানোর জন্য আমরা দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে যে ছাড় দিতে হয় বা ত্যাগ করতে হয়, সেই ত্যাগকৃত পরিমাণটি হচ্ছে বা ত্যাগকৃত বা ছাড় দেওয়ার পরিমাণটি হচ্ছে অন্য দ্রব্যটির জন্য সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। সুতরাং আমরা এই বিষয়টি আগে থেকে কিছুটা অবগত আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখি যে এখানে ব্যয় বিবরণীতে আমাদের অপরচুনিটি কস্ট বলতে এখানে কিভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে কোনো একটি দ্রব্যের যে অতিরিক্ত বা এক একক উৎপাদন করতে গিয়ে আমাদের অপর একটি দ্রব্য যে পরিমাণ আমাদেরকে ছাড়তে হয় বা ত্যাগ স্বীকার করতে হয়, সেই ছাড় দেওয়ার পরিমাণ বা আমরা ইতিপূর্বে বলেছি যে সেই ছাড়ার পরিমাণই হলো বিবেচ্য দ্রব্যটির সুযোগ ব্যয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এক একর জমিতে যখন ধান চাষ করা হয়, সেই ধান চাষ করা হলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাতে পাটের বা অন্য কোনো ফসলের চাষ করা যায় না। মনে করি জমিটি ধান চাষের জন্য উত্তম, তাতে একর প্রতি 25 মণ ধান উৎপাদন হয়। পক্ষান্তরে সেই জমির পরবর্তী উত্তম ব্যবহার যদি গমের চাষ হয় এবং একর প্রতি 20 মণ গম উৎপন্ন হয়, সেক্ষেত্রে 25 মণ ধান চাষের সুযোগ ব্যয় হলো 20 মণ গম। অর্থাৎ একই জমিতে আমার 25 মণ ধান উৎপাদন হয় এবং ওই জমিতে যদি আমি ধান ছাড়া গম আবাদ করি, তাহলে গম হয় 20 মণ গম উৎপাদন হয়। তাহলে আমার 25 মণ ধান চাষের সুযোগ ব্যয় হলো 20 মণ গম। অর্থাৎ একটি কাজের জন্য যে সর্বোত্তম বিকল্প ব্যবহারটি আমাকে হারাতে হচ্ছে, সেই ব্যবহারটি হারাতে হয় যে সেই হারানোর পরিমাণটি হলো নির্দিষ্ট কাজের সুযোগ ব্যয়। ভোগের ক্ষেত্র একজন ভোক্তা যখন তার সীমিত আয় দিয়ে একটি দ্রব্য যখন ক্রয় করে বা ক্রয় করতে গেলে পরবর্তী সর্বোত্তম পছন্দের যে তার একটি দ্রব্য আছে, সেটিকে তাকে ছাড়তে হবে এবং এই যে ছেড়ে দেওয়া যে পরবর্তী যে সুযোগটি হলো কৃত দ্রব্যটির সুযোগ ব্যয়। সংক্ষেপে আমরা বলতে পারি যে ত্যাগকৃত সুযোগই হলো সুযোগ ব্যয়। যে রেখার সাহায্যে এই সুযোগ ব্যয় প্রকাশ করা হয় তাকে সুযোগ ব্যয় রেখা বলে বা উৎপাদন সম্ভাবনা রেখা বলে। আমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখা বা একটি সুযোগ ব্যয় রেখা একে তোমাদেরকে একটু স্পষ্ট করতেছি বিষয়টি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি সুযোগ ব্যয় রেখার চিত্র অঙ্কন করলাম। সেখানে আমরা লম্ব অক্ষে দেখালাম ওয়াই দ্রব্য, ভূমি অক্ষে দেখানো হলো এক্স দ্রব্য। এখন এ এবং কিউ দুটি বিন্দুতে যখন আমরা উৎপাদন করব, প্রথম অবস্থায় আমরা দেখতে পাই যে এই সীমিত সম্পদ দিয়ে, অর্থাৎ এ বি হচ্ছে আমার সীমিত সম্পদ, এ বি হচ্ছে আমার সীমিত সম্পদ। এই সীমিত সম্পদ দিয়ে যখন আমি কোনো দ্রব্য উৎপাদন করতে যাব, সেখানে দেখা যাচ্ছে শুধু যদি এক্স দ্রব্যের আমরা নিয়োগ করি, শুধু এক্স দ্রব্য উৎপাদন করলে সেখানে ও বি পরিমাণ এক্স দ্রব্যের উৎপাদন করতে পারবো, ওয়াই দ্রব্য শূন্য হয়ে যাবে। আবার যখন আমি শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করবো, তখন ও এ পরিমাণ আমি ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো, সেই ক্ষেত্রে এক্স দ্রব্য শূন্য থাকবে। এখন আমি যদি কিউ অথবা কে বিন্দু উৎপাদন করি, প্রথমত কে বিন্দু উৎপাদন করলে আমাকে ও এন পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে হচ্ছে এবং ও এন পরিমাণ, ও এন হচ্ছে ওয়াই দ্রব্য, ও এম হচ্ছে এক্স দ্রব্য। এখন আমি এক্স দ্রব্যের উৎপাদন বাড়াবো, সেক্ষেত্রে আমি যখন এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়ে কিউ বিন্দুতে যখন আমি উৎপাদন করি, তখন আমাকে ও এম পরিমাণ এক্স দ্রব্য, এম ওয়ান পরিমাণ আমি এক্স দ্রব্য উৎপাদন করতেছি এবং ও এন ওয়ান পরিমাণ আমি ওয়াই দ্রব্য আমাকে উৎপাদন করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাকে ওয়াই পূর্বের যে আমি ও এন পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতেছিলাম, সেখানে আমি থাকতে পারতেছি না, আমাকে এখানে নেমে আসতে হচ্ছে। অর্থাৎ আমাকে এন
N1 পরিমাণ দ্রব্যকে আমাকে ছাড় দিতে হচ্ছে। এই যে ছেড়ে দেওয়া এই পরিমাণ দ্রব্য আমাকে ছাড় দিতে হচ্ছে। আবার আমরা বিপরীতভাবে বলতে পারি, যদি আমি এক্স দ্রব্যের পরিমাণ কমিয়ে ওয়াই দ্রব্যের পরিমাণ বাড়াতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমি আমাকে M1 পরিমাণ এক্স দ্রব্য ছাড় দিতে হচ্ছে N1 পরিমাণ ওয়াই দ্রব্য বাড়ানোর জন্য। তো সুতরাং এই যে M1 পরিমাণ দ্রব্য আমি ছাড় দিচ্ছি, এক্স দ্রব্য ছাড় দিচ্ছি, এই ছেড়ে দেওয়া দ্রব্যটি হচ্ছে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে সুযোগ ব্যয়। আবার যখন আমি এক্স দ্রব্য উৎপাদন বাড়াবো, তখন এই যে ওয়াই দ্রব্যটি আমি ছেড়ে দিলাম, এই ওয়াই দ্রব্য ছেড়ে দেওয়া হচ্ছে এক্স দ্রব্যের জন্য সুযোগ ব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করতে পারি। তাই আমরা বলতে পারি সময় এবং সম্পদের স্বল্পতার কারণ পছন্দ বা নির্বাচনের ক্ষেত্রে কোনো একটি পছন্দ করলে অন্যটি ত্যাগ করতে হয়। এই পছন্দের জন্য ত্যাগই হলো সুযোগ ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদে থাকবে। করোনাকালীন সময়ে নিজের নিরাপত্তা নিজে বজায় রাখবে, সামাজিক দূরত্বগুলো মেনে চলবে, বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং অনলাইনে আমাদের যে ক্লাসগুলো নিয়মিত প্রচারিত হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে এবং বাসায় অনুশীলন করবে। সুতরাং তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।